ছোট্ট একটা দোকান থেকে শুরু, আর আজ সেই নাম ভারত ছাড়িয়ে বিশ্বের ৮০টিরও বেশি দেশে পরিচিত। কিভাবে একটা সাধারণ ভুজিয়াওয়ালা তৈরি করলো হাজার হাজার কোটি টাকার ব্র্যান্ড, চলুন জানি এই অনুপ্রেরণার গল্প। হলদিরামের জন্ম ১৯০৮ সালে বিকানেরের এক গরিব পরিবারে হয়েছিল। এই ক্ষুদে শিশুটি তার পিসির কাছ থেকে শিখেছিল কিভাবে ভুজিয়া বানাতে হয়। তার দাদুর বাজারে ছোট্ট একটা ভুজিয়া দোকান ছিল, আর সে থেকেই তার ভুজিয়ার প্রতি জন্মায় অগাধ আগ্রহ। ১২ বছর বয়স থেকেই সে তার দাদুর সাথে দোকানে বসতো, কিন্তু এতেই সে সন্তুষ্ট ছিল না। সে চেয়েছিল ব্যবসাটা আরো বাড়াতে। ব্যাস, তারপর থেকেই চলতে লাগলো তার নানান ধরনের এক্সপেরিমেন্ট। সে দেখলো রাজস্থানের মানুষ মোটের ডাল বেশি পছন্দ করে, যার জন্য বেসনের সাথে ডালের মিক্স করে এক ইউনিক ভুজিয়া তৈরি করলো, যা লোকজনের অনেক পছন্দ হলো। কিন্তু এখানেই সে থেমে থাকেনি। সে দেখলো তার তৈরি ভুজিয়াকে যদি আরো পাতলা ও কুড়মুড়ে তৈরি করে, তবে তা আরো চলতি হবে। এরপর সে বাজারে গিয়ে ছোট্ট মাপের একটা মেস তৈরি করালো। সাথে সাথে চলতে থাকলো তার ভুজিয়ার এক্সপেরিমেন্টও। এইভাবে কিছুদিন যাওয়ার পর সে পারফেক্ট ভুজিয়া তৈরি করে ফেললো। কিন্তু হলদিরামের ইনোভেশন তার রেসিপি অবধি বরাদ্দ ছিল না। টার্নস আউট হলদিরাম একজন ব্র্যান্ড জিনিয়াসও ছিলেন। কিন্তু হলদিরাম চেয়েছিলেন তার ভুজিয়ার বাকি অন্যান্যদের তুলনায় কাস্টমারের কাছে যেন অনেক বেশি ইম্পর্টেন্স থাকে, যার জন্য তিনি বিকানেরের মহারাজ দাঙ্গার সিং এর নামে তার ভুজিয়ার নাম রেখেছিলেন দাঙ্গার সিং। এর ফলে তার ভুজিয়ার মান বাজারে আরও বেড়ে যায় এবং সেটি প্রিমিয়াম পজিশনেও পৌঁছে যায়। এর সাথে সাথে তিনি তার ভুজিয়ার প্রাইসও অনেক বাড়িয়ে দেন। কাস্টমারও সেই প্রাইস অ্যাকসেপ্ট করে নেন। হলদিরাম তার দুই ভাইয়ের সাথে মিলে ব্যবসাটি ভালো মতো এস্টাবলিশ করে নিয়েছিলেন। চরম দারিদ্রতাকে পিছনে ফেলে হলদিরাম এখন বেশ ভালো ব্যবসায়ী হয়ে উঠেছিলেন। ৩৬ বছর বয়সে তিনি বিবাহ করেন এবং পরবর্তী ক্ষেত্রে তার ৩ পুত্র সন্তান জন্মায়। ১৯৪৪ সালে তার জীবনে আসে এক বিশাল টুইস্ট, পারিবারিক অশান্তি, যার কারণে তিনি বাধ্য হন ফ্যামিলি নিয়ে আলাদা হয়ে যেতে। পাশাপাশি এতদিনে তিল তিল পরিশ্রম করে তৈরি করা তার ভুজিয়ার দোকানও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। তার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা, কিন্তু সে জানতো এটা তার ভেঙে পড়ার সময় নয়। একদিন বাজারে তাকে ডাকে তারই এক বন্ধু, যাকে সে বেশ কয়েক বছর আগে ২০০ টাকা সাহায্য করেছিল। তার বন্ধু তাকে তার পুরনো ধারের টাকা শোধ দেয়, আর সেটিই ছিল তার জীবনের একটা লাইফ লাইন। সেই টাকা দিয়ে তিনি প্রথমেই তার ফ্যামিলির থাকার জন্য ভাড়ার একটা বাড়ি নেন, আর বাকি টাকা দিয়ে নতুনভাবে ভুজিয়ার ব্যবসাটি আবার শুরু করেন। ওনার স্ত্রী খুবই সুস্বাদু মুগ ডালের রেসিপি বানাতেন এবং বিকানেরে মানুষের কাছে মুগ ডাল ছিল একটা স্টেপল ডায়েট। ব্যাস, আবার কি, এরপর তিনি বাজার থেকে কিছুটা মুগ ডাল ও সামান্য কিছু মশলাপাতি কিনে মুগ ডালের ভুজিয়া বানাতে শুরু করে দেন। হার্ডওয়ার্ক, টেস্ট ও লয়্যালটির জন্য ওনার লয়াল কাস্টমার বেসও তৈরি হয়ে যায়। এতক্ষণে হলদিরামের কাছে একটি দোকান ভাড়া নেবার সামর্থ্যও হয়। মার্কেটে তার নাম পুনরায় ছড়িয়ে পড়ে। এই বেশ কিছুদিন ধরে তিনি লোকালে তার দোকানটি গ্রো করান। সময়টা ১৯৫০-এর কাছাকাছি। হলদিরাম তার এক বন্ধুর কন্যার বিবাহে কলকাতা গিয়ে সেখানে তার স্পেশাল ভুজিয়াটি বানিয়ে সকলকে খাওয়ান। অতিথিরা শুধুই তার ভুজিয়া খায়নি, বরঞ্চ তাকে আরো ভুজিয়ার অর্ডারও দেয়। আর সেটাই ছিল তার লাইফের একটা টার্নিং পয়েন্ট। হলদিরাম বুঝে গিয়েছিলেন কলকাতাতে তার ব্যবসাটি এক্সপেন্ড করা একটা বিশাল বড় সুযোগ, কারণ ওখানে তার কোনো কম্পিটিশন ছিল না। ১৯৫৫ সালে তিনি তার সব থেকে ছোট ছেলে রামেশ্বর লাল ও বড় নাতি শিব কিষানকে কলকাতাতে পাঠান। ওখানে ছোট্ট একটা বাড়িতে ফের শুরু হয় ভুজিয়ার ব্যবসা।
শুরুটা ছোট হলেও তার ভুজিয়ার প্রসিদ্ধি চারিদিকে ছড়িয়ে পড়ে। এখানে বাঙালিদের জন্য তিনি একটি স্পেশাল বাঙালি মিক্সচার ভুজিয়া তৈরি করেন, সেটাও কিন্তু সাকসেস হয়। এখন বিকানেরের থেকে কলকাতায় বেশি তার ব্যবসা বৃদ্ধি পায়। 1968 সাল পর্যন্ত তার 3 সন্তান সেটেল ছিল। বড় ছেলে মূলচন্দ বিকানেরে ব্যবসা দেখতেন, সতী দাস ফ্যামিলি থেকে আলাদা হয়ে স্বাধীন ব্যবসা করছিলেন, আর ছোট ছেলে রামেশ্বর লাল কলকাতার ব্যবসা দেখছিলেন। ব্যবসার ভার সন্তানদের কাঁধে তুলে তিনি ব্যবসা থেকে মোটামুটি সেমি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন। এরপরেই এই ব্যবসায় আসে গোল্ডেন টার্নিং টাইম। হলদিরামের বড় নাতি শিব কিষান 1968-তে নাগপুরে হলদিরামের ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নেন। নাগপুর এসে তিনি দেখেন এখানকার মানুষ মিষ্টি খুবই পছন্দ, ফলত তিনি ভুজিয়ার সাথে সাথে কাজু বরফি বানানো শুরু করেন। একবার টেস্ট করার পর লোকজন কাজু বরফির ফ্যান হয়ে যায়। এই সাকসেসের পরই শিবকিষান মালাই লাড্ডু, রসগোল্লা, জিলিপি ও নানান ধরনের মিষ্টি ভ্যারাইটি বানানো শুরু করেন। মার্কেটে তার ডিমান্ড বাড়তে থাকে রকেটের গতিবেগে। 1971-এ নাগপুরে হলদিরামের 2টি আউটলেটও তৈরি হয়ে যায়। কিন্তু শিবকিষান এখানেই থামতে চায়নি। একদিন তিনি কীর্তি নামে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান আর দেখেন ওখানে কিছু সাউথ ইন্ডিয়ান ফুড আর লস্যি অফার করছে। প্রচুর মাত্রায় লোক সেখানে খাবার খাচ্ছে। ব্যাস, এখান থেকে শিবকিষানের মাথায় বুদ্ধি আসে হলদিরামের স্ন্যাক্স থেকে হলদিরাম রেস্টুরেন্ট খোলার। শিবকিষান প্রথমে 30 সিটের একটি রেস্টুরেন্ট খুললেন, যা সবসময় অকুপাইড থাকতো। ধীরে ধীরে সিটিং ক্যাপাসিটিও বাড়লো আর সাথে সাথে মেনুও বাড়লো। প্রথম মেনুতে ধোসা, ইডলি থাকলেও পরে পরে তিনি সিঙ্গাড়া, কচুরি এসব অ্যাড করলেন। যেসব কাস্টমার ধোসা, ইডলি খেতে আসতেন, শিবকিষান তাদেরকে ফ্রিতে সিঙ্গাড়া, কচুরি এসব খাওয়াতেন। ভিড় যেমন যেমন বাড়তে থাকলো, আউটলেটও সেরকম বৃদ্ধি পেতে শুরু করলো। কয়েক বছরের মধ্যেই নাগপুরে হলদিরামের মাল্টিপল আউটলেট খুলে গেল। সাল 1975। কলকাতা ব্রাঞ্চের রামেশ্বর লাল ফ্যামিলি বিজনেস থেকে আলাদা হয়ে যান। তাদের মধ্যে চুক্তি হয় রামেশ্বর লাল ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যবসা করবেন না, আর মূলচাঁদ আর তার ছেলেরা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে ব্যবসা করবেন না। এরপরে যেটা ঘটে, শিবকিষান ব্যবসার জন্য দিল্লি শিফট হয়ে যান, আর সেখানে তিনি ব্যবসার জন্য তার ছোট ভাই মনোহর লালকে বেছে নেন। মনোহর লাল বিকানেরে ব্যবসা দেখতেন। 1982-তে তারা চলে আসেন দিল্লি এবং এসেই সোজা চলে যান দিল্লির ফেমাস মার্কেট চাঁদনি চকে। 1983-তে দিল্লিতে জায়গা কিনে ওখানেই শুরু করে দেয় তাদের ব্যবসা। সবকিছু ঠিকঠাকই চলছিল, ঠিক তারই মধ্যে ঘটে যায় এক অঘটন। 1984 সালে শিখ সম্প্রদায়ের দাঙ্গাতে তার ওয়ার্কশপ আর ঘর দুটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু চেষ্টা এখানে থেমে যায়নি। তিনি নাগপুর আর বিকানের থেকে ফাইন্যান্সিয়াল হেল্প নেন আর দিল্লিতে ফের 300 স্কোয়ার ফিটের একটা ওয়ার্কশপ তৈরি করেন। বিজনেস রিস্টার্ট হয়ে যায়। আগামী কয়েক বছরে মনোহর লাল 200 স্কোয়ার ফিটের বড় একটা ফ্যাক্টরি তৈরি করে ফেলেন। শিবকিষান আর মনোহর লাল দুজনেই চেয়েছিলেন হলদিরামকে ওয়ার্ল্ড ক্লাস কনজিউমার ব্র্যান্ড তৈরি করতে। সর্বপ্রথম তারা তাদের ভুজিয়ার প্যাকেটগুলোকে নাইট্রোজেন প্যাকেটে বিক্রি করা শুরু করে, যার কারণে তাদের ভুজিয়া ভারতের সর্বত্র জায়গায় ছড়িয়ে পড়ে। কাস্টমারও ভালো রেসপন্স দেয়। এরপর হলদিরাম প্যাকেজ ফুড সেগমেন্টে রসগোল্লা, সোনপাপড়ি, আচার, কচুরি, ভেলপুরি ডাইভার্সিফাই করলো, যার মাত্রা দেখতে দেখতে 400-রও বেশি রকমারি ফুড আইটেমে চলে যায়। ধনী, দরিদ্র, মধ্যবিত্ত সবার কথা মাথায় রেখে এদের প্যাকেটগুলো ছোট, বড় ও মাঝারি রূপ নেয়। ছোট প্যাকেটগুলির দাম শুরু মাত্র 5 টাকায় আর বড়গুলোর দাম 200 টাকা। স্ন্যাক্স হলো ইম্পালসিভ পারচেস, এটা হলদিরাম জানতো। তাই হলদিরাম কালার সাইকোলজির ব্যবহার করে তাদের প্যাকেজিংটা আরো কালারফুল বানালো। আর ফাইনালি ভারতের প্রতিটা কোণায় পৌঁছানোর জন্য তারা 100টারও বেশি রিটেলার ও লক্ষাধিক ডিস্ট্রিবিউটর অনবোর্ড করলেন। এই মার্কেট স্ট্র্যাটেজির জন্য প্রায় সমগ্র ভারতবাসী আজ হলদিরামকে এক নামে চেনে। পাশাপাশি ভারতের বাইরে প্রায় 80টারও বেশি দেশে হলদিরাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইন্ডিয়ান স্ন্যাক্স ব্র্যান্ড।
প্রায় 100 বছর আগে শুরু হয় হলদিরামের কাহিনী, যেখানে সেই ছোট্ট বাচ্চাটি মাত্র 2 পয়সার বিনিময়ে ভুজিয়া বিক্রি করত। আর আজ সেই হলদিরাম প্রায় 9,000 কোটি টাকারও বেশি টাকায় ব্যবসা করছে। হলদিরামের কাহিনী আমাদের শেখায়, যদি লক্ষ্য পরিষ্কার থাকে, গুণমানের সঙ্গে কখনো যদি আপোষ না করা হয় এবং মানুষের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়, তবে একটা ছোট উদ্যোগও বিশ্বজোড়া সফল ব্র্যান্ড পরিণত হতে পারে। আপনাদের যদি এই অনুপ্রেরণামূলক গল্পটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। গল্পটা কেমন লাগলো এটা জানাতে ভুলবেন না। এমন আরও অসাধারণ ব্যবসায়িক সাফল্যের গল্প দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন।